দর্শক, আজকের যা খবর তা শুনলে আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে। ইরান কেন শেষ মুহূর্তে বৈঠক থেকে সরে দাঁড়ালো? আমেরিকার দুই সবচেয়ে কাছের লোক কাতারে বসে অপেক্ষা করছে, আর ইরান বলছে না, আজ কোনো বৈঠক হবে না। এর পেছনে কি খেলা চলছে সেটাই আজ আমি আপনাদের সামনে খুলে বলবো। সঙ্গে থাকবে রাশিয়ার ওপর ইউক্রেনের বিশাল ড্রোন হামলা, ইরানে আবার আইআরজিসির লোককে গুলি করে খুন করার ঘটনা, গাজায় হামাসের সুড়ঙ্গ বন্ধ করার ইসরায়েলি দাবি, আর সিরিয়ায় ইসরায়েলি ফৌজের পালিয়ে যাওয়ার লজ্জাজনক কাহিনী। শুরু করছি একদম গোড়া থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলো বিষয় দেখা যাক। চলুন বন্ধুরা শুরু করি। দর্শক, প্রথমেই আসি রাশিয়া ইউক্রেনের কথায়, কারণ এটা দিয়েই আজকের গল্পটা শুরু হচ্ছে। এক রাতে রাশিয়া দাবি করেছে যে তারা ইউক্রেনের 419টা ড্রোন গুলি করে নামিয়েছে। 419টা, আপনারা ভাবতে পারছেন? এটা একটা রাতের হিসাব। এখন আমি এখানে আপনাদের একটা কথা পরিষ্কার করে বলে দিই, রাশিয়া যেভাবে প্রতিটা রাতে নিজের আকাশকে সুরক্ষিত রাখছে, সেটা একটা বড় শক্তির পরিচয়। এত বড় সংখ্যায় ড্রোন এলেও রাশিয়া তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলোকে আটকে দিচ্ছে। এটা কোনো ছোট কথা নয়। তবে আমার মনে হয় ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো এমনভাবে মদদ দিচ্ছে যাতে তারা রাশিয়ার ভেতরে গিয়ে মস্কোর কাছাকাছি গিয়ে হামলা চালাতে পারে। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটা একটা প্রক্সি লড়াই হয়ে দাঁড়িয়েছে, যেখানে ইউক্রেনের কাঁধে বন্দুক রেখে পশ্চিমা শক্তি রাশিয়াকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করছে। এর কিছুদিন আগেও রাশিয়া বলেছিল যে মাত্র 2 দিনে তারা 660টা ড্রোন গুলি করে নামিয়েছে। এটা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় সংখ্যার একটা। আর তার আগের সপ্তাহে মস্কোর কাছে একটা তেল শোধনাগারে ড্রোন হামলার পর আগুন লেগে গিয়েছিল। এখন এখান থেকে বোঝা যাচ্ছে ইউক্রেন এখন শুধু সীমান্তে লড়াই করছে না, তারা রাশিয়ার তেল আর জ্বালানি সরবরাহের ওপর সরাসরি চাপ তৈরি করার চেষ্টা করছে। আর যে জায়গায় হামলা হয়েছে সেটা মস্কো থেকে অনেক দূরে হলেও ইউক্রেনের কাছে এখন এমন ক্ষমতা আছে যে তারা মস্কোর আশেপাশে গিয়ে আঘাত করতে পারছে। এর মানে দাঁড়ায় ইউক্রেনকে কেউ না কেউ অনেক উন্নত সরঞ্জাম দিয়েছে। আর আমার ব্যক্তিগত মত হলো, এই যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই পশ্চিমা শক্তিগুলো নিজেদের অস্ত্র পরীক্ষা করার একটা মাঠ বানিয়ে ফেলেছে ইউক্রেনকে। আর তার মাসুল গুনছে সাধারণ মানুষ। আপনাদের কি মনে হয় সেটাও জানাবেন আমাকে। এটা দর্শক, এবার আসি আরেকটা বড় ঘটনায়। ইউক্রেনের প্রেসিডেন্ট নিজে ভিডিও দিয়ে একটা দাবি করেছেন যে তাদের লম্বা দূরত্বের হামলা আবার মস্কো অঞ্চলে থাকা একটা গুরুত্বপূর্ণ সামরিক যোগাযোগ কেন্দ্রে গিয়ে পৌঁছেছে। এই কেন্দ্রটা এমন একটা জায়গা যেখান থেকে রাশিয়া ইউক্রেনে নিজেদের সেনার নজরদারি, যোগাযোগ আর অভিযান পরিচালনা করে। এখন এই ধরনের কেন্দ্রে হামলা মানেই বোঝা যাচ্ছে যে ইউক্রেন এখন সরাসরি রাশিয়ার সামরিক পরিকাঠামোকে টার্গেট করছে, কোনো সাধারণ এলাকা নয়। দর্শক, এখানে একটা কথা আপনাদের বলে রাখি, যতই পশ্চিমা মিডিয়া রাশিয়াকে অগ্রাসী বলে দেখাক না কেন, বাস্তবে দেখুন কে কার ভূখণ্ডের ভেতরে গিয়ে হামলা চালাচ্ছে। রাশিয়া নিজের সীমানা রক্ষা করার চেষ্টা করছে, আর ইউক্রেন পশ্চিমা মদতে ভেতরে ঢুকে হামলা চালাচ্ছে। এই ছবিটা যদি আমরা ঠিকভাবে বুঝি তাহলে গোটা যুদ্ধের প্রকৃতিটাই আলাদা মনে হয়। দর্শক, এবার চলুন যাই ইরানের দিকে, যেটা নিয়ে আজকের আসল টেনশন। ট্রাম্পের দুই সবচেয়ে ঘনিষ্ঠ লোক স্টিভ উইটকফ আর তার জামাই জেরেড কুশনার কাতারে পৌঁছে গিয়েছেন। উদ্দেশ্য ছিল ইরানের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলা, কিন্তু যেটা সামনে এসেছে তাতে আবার প্রশ্ন তৈরি হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রক পরিষ্কার বলে দিয়েছে যে আজ আমেরিকা আর ইরানের মধ্যে কোনো উচ্চ পর্যায়ের বৈঠকের কোনো কর্মসূচি ঠিক নেই। শুধু তাই নয়, তারা এটাও পরিষ্কার করেছে যে আমেরিকান প্রতিনিধি দল এই সফরে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি কথা বলবে না। দুজনেই আলাদা আলাদা বসে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনার অগ্রগতি নিয়ে খোঁজ খবর নেবেন। এখানে দর্শক আমার সাথে সহমত হবেন কিনা জানাবেন। ইরান যে বৈঠক থেকে সরে দাঁড়িয়েছে এটা কোনো কিন্তু দুর্বলতা নয়, এটা ইরানের কূটনৈতিক পরিপক্কতার পরিচয়। আমেরিকা বারবার এমন প্রতিশ্রুতি দেয় যেগুলো তারা পূরণ করে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রক নিজেই স্বীকার করেছে যে ইরানের $6 বিলিয়ন এখনও জমাটবদ্ধ অবস্থায় রয়েছে। সেই টাকা এখনও ইরানকে হস্তান্তর করা হয়নি।
তাহলে ভাবুন, একদিকে টাকা আটকে রেখেছে, অন্যদিকে বৈঠকে বসার জন্য চাপ দিচ্ছে। এটা কোনো ন্যায্য আলোচনার পরিবেশ নয়। ইরান যদি এই পরিস্থিতিতে সতর্ক থাকে আর তাড়াহুড়ো করে বসে না পড়ে, তাহলে সেটাই বুদ্ধিমানের কাজ বলেই আমি মনে করি। ইরান বারবার প্রমাণ করেছে যে তারা চাপে পড়ে নিজেদের অবস্থান পাল্টায় না, আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। তবে একটা জিনিস লক্ষ্য করার মতো, কাতার এটাও জানিয়েছে যে হরমুজ প্রণালীতে সাম্প্রতিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার জন্য আমেরিকা আর ইরানের মধ্যে একটা সরাসরি যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হয়েছিল। মানে দুই দেশ নিজেরাই নিজেদের সমস্যা মিটিয়ে নিয়েছে, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই। দর্শক, এটাই তো ইরানের কূটনীতির আসল রূপ। যেখানে সরাসরি কথা বলা দরকার, সেখানে তারা কথা বলে নেয়। কিন্তু যেখানে লোক দেখানো, বৈঠকের নামে চাপ তৈরি করার চেষ্টা হয়, সেখানে তারা পিছিয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই বৈঠক কি সত্যিই শুধু কয়েক ঘন্টার জন্য পিছিয়ে গেছে, নাকি দুই দেশের মধ্যে মতপার্থক্য এতটাই গভীর যে পরবর্তী আলোচনার পর্বও কঠিন হয়ে দাঁড়াতে পারে? আমার সাথে সহমত হবেন কিনা? আমার ধারণা বলছে ইরান এখন নিজের শর্তে আলোচনা করতে চাইছে, আমেরিকার শর্তে নয়। আর এটাই আসল কারণ যার জন্য আজকের বৈঠক বাতিল হয়ে গেছে। দর্শক, এবার আসি সবচেয়ে একটা দুঃখজনক খবরে। ইরানে আবার সশস্ত্র হামলাকারীরা হামলা চালিয়েছে। ইরাকের সীমান্তের কাছে পাভে শহরে দুজন আইআরজিসি সদস্যকে তাদের বাড়ির ভেতরেই গুলি করে হত্যা করা হয়েছে। এই হামলায় আরও দুজন সদস্য আহত হয়েছেন। ইরানি কর্তৃপক্ষ এই হামলাকে সন্ত্রাসী কার্যকলাপ বলে ঘোষণা করেছে। এর একদিন আগে সিস্তান বালুচিস্তান এলাকায় সশস্ত্র লোকেরা একটা সাধারণ গাড়িতে হামলা চালিয়েছিল, যেখানে একজন এবং তার স্ত্রীর মৃত্যু হয়েছে। ইরানি মিডিয়ার দাবি, এসব হামলার পেছনে এলাকার সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাত আছে, যাদের আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। দর্শক, আমি এখানে একটা কথা বলি, যুদ্ধের সময় সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনা কোনো কাকতালীয় ব্যাপার নয়। যখন ওই ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান শক্ত করে, তখন ওই সীমান্তে এই ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়, যাতে ইরানের ভেতরের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল দেখানো যায়। এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নিজেদের শক্তিতে টিকে নেই। বাইরের মদত ছাড়া এত সংগঠিতভাবে হামলা চালানো সম্ভব নয়। ইরানের উচিত এই ধরনের গোষ্ঠীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া, কারণ এখন যুদ্ধের সময় আর সীমান্ত রক্ষিত থাকলে তার মূল্য অনেক বড় হতে পারে। দর্শক, এবার একটু গাজার দিকে তাকানো যাক। ইসরায়েলি ফৌজ দাবি করেছে যে তারা হামাসের একটা বিশাল সুড়ঙ্গে ৩,০০০ ঘনমিটার সিমেন্ট আর ধ্বংসস্তূপ ভরে সেটা চিরতরে বন্ধ করে দিয়েছে। এই সুড়ঙ্গটা প্রায় ১৬ কিলোমিটার লম্বা ছিল বলে দাবি করা হচ্ছে। এখন এই ঘটনাটা একা নয়। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম গাজার সাধারণ মানুষের ঘরের ভেতরে সিমেন্টের ঢল ঢুকে পড়ছে। তখনই বোঝা গিয়েছিল যে কিছু একটা বন্ধ করার প্রক্রিয়া চলছে। দর্শক, এখানে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ভাবায় সেটা হলো, গাজার সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস করে, তাদের বাস্তুচ্যুত করে, তারপর সেই ধ্বংসস্তূপকেই সুড়ঙ্গ বন্ধ করার কাজে ব্যবহার করা হচ্ছে। এই গোটা প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার সাধারণ মানুষ, যাদের কোনো দোষ নেই এই যুদ্ধে। দর্শক, এবার আসে সবচেয়ে মজার আর লজ্জাজনক খবরে। সিরিয়ায় ইসরায়েলি ফৌজের ওপর পাথর ছোড়া আর গুলিবর্ষণের ঘটনার পর এবার সামনে এসেছে যে ওই যে এলাকায় ইসরায়েলি ফৌজের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয়েছিল, সেখান থেকে পিছু হটার সময় ইসরায়েলি সেনারা তাদের একটা গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্র আর অন্যান্য সরঞ্জাম ফেলে চলে গেছে। দারা প্রদেশের মানুষরা সেখান থেকে একটা মোবাইল যন্ত্র খুঁজে পেয়েছে, যেটাতে নেটওয়ার্কের সংযোগ না থাকলেও সামরিক মানচিত্র, নেভিগেশন আর অভিযান সংক্রান্ত তথ্য থাকে, যাতে ইসরায়েলি সেনারা শত্রু এলাকায় নেটওয়ার্ক ছাড়াই চলাফেরা করতে পারে। দর্শক, এটা শুধু একটা মোবাইল ফোন ফেলে যাওয়ার ঘটনা নয়, ইসরায়েলি সেনারা নিজেদের সামরিক সরঞ্জামও ফেলে পালিয়ে গেছে। এখান থেকে বোঝা যায় ওদের ওপর হয়তো চারদিক থেকে হামলা হয়েছিল, আর না হলে খুব দ্রুত গতির আক্রমণ হয়েছিল, যার জন্য তারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার সময় পর্যন্ত পায়নি। সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে যে সিরিয়ার গ্রামবাসীদের প্রবল প্রতিরোধের মুখে ইসরায়েলি ফৌজ তাড়াহুড়ো করে পিছু উঠেছে, প্রায় পালিয়ে গেছে বলা যায়। এই দাবির স্বাধীন সত্যতা এখনও পাওয়া যায়নি, তবে ইসরায়েলের নিজস্ব বড় সংবাদ মাধ্যমও এই খবর প্রকাশ করেছে। আর আমি মনে করি
এটাই প্রমাণ করে যে ইসরায়েলি ফৌজ যতটা অজেয় বলে নিজেদের দেখাতে চায়, বাস্তবে ততটা নয়। সাধারণ গ্রামবাসীদের প্রতিরোধের সামনেও তারা পিছু হটতে বাধ্য হচ্ছে। দর্শক, আর এই ঘটনার পরই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ইসরায়েলের বিরুদ্ধে একদম কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন, পূর্ণ শাসন ব্যবস্থার পতনের পরেও ইসরায়েল সিরিয়ায় শান্তি আর স্থিতিশীলতাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তার মতে ইসরায়েল সিরিয়ার মাটিকে আবার বিশৃঙ্খল ময়দান বানাতে চাইছে, সিরিয়ার মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে, আর দেশের পুনর্গঠনের প্রক্রিয়াকে দুর্বল করতে চাইছে। তিনি স্পষ্ট বলেছেন যে বড় শক্তি হওয়ার মানেই সবসময় সাফল্য পাওয়া নয়, আর যুদ্ধ শুরু করা সহজ হতে পারে, কিন্তু তার পরিণতির ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ নয়। এটা স্পষ্টভাবে ইসরায়েলকে দেওয়া একটা হুঁশিয়ারি। দর্শক, শেষের কথা আপনাদেরকে জানিয়ে দিই, আল সারাকে নিয়ে অনেকে প্রশ্ন তোলেন যে তিনি কার হয়ে কাজ করছেন, কিন্তু এই বিবৃতি দেখে মনে হচ্ছে তিনি অন্তত মুখে হলেও সিরিয়ার সার্বভৌমত্বের পক্ষে কথা বলছেন। ইসরায়েল বারবার নিজের সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতে হস্তক্ষেপ করে আর তারপর নিজেদের নিরাপত্তার অজুহাত দেখায়, কিন্তু বাস্তবে এই হস্তক্ষেপগুলোই পুরো অঞ্চলে অস্থিরতা বাড়িয়ে তুলছে। আমি মনে করি এই যে একে একে ইরান, সিরিয়া, লেবানন সব জায়গায় ইসরায়েল নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে, সেটা একদিন তাদের নিজেদের জন্যই বড় সমস্যা হয়ে দাঁড়াবে। যত বেশি জায়গায় সংঘর্ষ ছড়াবে, ততই তাদের নিজেদের শক্তি ভাগ হয়ে যাবে আর প্রতিরোধক শক্তিগুলো একজোট হবে। তো দর্শক, আজকের পুরো পরিস্থিতি দেখে এটাই বলা যায় যে মধ্যপ্রাচ্য আর পূর্ব ইউরোপের এই সংকট একসঙ্গে জড়িয়ে গেছে। একদিকে রাশিয়া নিজের সীমানা রক্ষা করছে পশ্চিমা মদতপুষ্ট ইউক্রেনের বিরুদ্ধে, অন্যদিকে ইরান নিজের শর্তে কূটনীতি চালিয়ে যাচ্ছে আমেরিকার চাপের সামনে না নত হয়ে। সিরিয়া, গাজা সব জায়গায় একটাই ছবি বারবার দেখা যাচ্ছে, যেখানে পশ্চিমা শক্তি আর ইসরায়েল নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার চেষ্টা করছে, আর তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে ইরান, রাশিয়া আর তাদের সমর্থক শক্তিগুলো। আপনারা কি মনে করেন এই বৈঠক শেষ পর্যন্ত হবে, নাকি ইরান নিজের অবস্থানেই অটল থাকবে? নিচে কমেন্ট অবশ্যই জানান। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একজন আমাকে কমেন্ট করেছেন, আপনার নাম কি? আমি জানাতে চাই। আমার নাম লক্ষণ দে, আমি ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে এই সংবাদ প্রচার করছি। ধন্যবাদ। আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের নাম কি অবশ্যই জানাবেন।